সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। দেখছেন চ্যানেল আইয়ে আমাদের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসএমসির স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক অনুষ্ঠান গর্ভকালীন পুষ্টি সেবা। অনুষ্ঠানটির শুরুতেই আমি আমাদের দুইজন স্বনামধন্য অতিথি আজকে স্টুডিওতে আছেন তাদের সাথে একটু পরিচিত হয়ে তারপর মূল আলোচনায় যাচ্ছি। তো প্রথমেই আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর লতিফা শামসুদ্দিন ম্যাডাম। তিনি প্রাক্তন চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং প্রাক্তন প্রেসিডেন্ট হিসেবে ছিলেন ওজিএসবিতে। আমাদের সাথে রয়েছেন তসলিম উদ্দিন খান, তিনি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সোশ্যাল মার্কেটিং কোম্পানি। ম্যাডাম, আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে একটা মা যখন অপুষ্টিতে ভুগে এবং গর্ভকালীন অবস্থায় তার তিনটা ধাপ থাকে, ট্রাইমেস্টার 1, ট্রাইমেস্টার 2, ট্রাইমেস্টার 3। এই সময়গুলোতে আসলে কি কি ধরনের পুষ্টি জটিলতা হতে পারে এবং সেক্ষেত্রে আসলে কি করণীয় বিষয়? আসলে পুষ্টিটা এমন জিনিস যে প্রথম থেকে যদি পুষ্টিতে সে সুস্থ না থাকে সারা জীবন ওটা রয়েই যায় তার বডিতে। তার মধ্যে মা হওয়া তো একটা আলাদা জিনিস, কারণ এটা একটা গর্বের, আনন্দের এবং ভবিষ্যতের জন্য তৈরি হতে হয় তাকে। তো সেই সময় পুষ্টি যদি তার বডিতে কম থাকে, যে অনাগত সন্তান যেটা তো গর্ভে আসছে সেও তখন অপুষ্টিতে ভুগতে থাকে। এই যে দুয়ে মিলে যে আমাদের ভবিষ্যৎ নাগরিক যে হবে তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। কাজে মাকে গর্ভে সন্তান নেওয়ার আগেই তাকে পুষ্টি ঠিক রাখতে হবে। তো এই পুষ্টি ঠিক রাখতে হলে খাবার ঠিক রাখতে হয়, তার ঘুম ঠিক রাখতে হয় এবং তাকে সেই রকমভাবেই তৈরি হতে হয় ভবিষ্যতের জন্য। সাধারণত কোন কোন পুষ্টিগুণের অভাব সে একটা মা সাধারণত ভুগে থাকে? আসলে পুষ্টিটা হলো কি অনেকগুলো মিলিয়ে সমন্বয়ের একটা ব্যাপার। তো সেখানে তোমার কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, ভেজিটেবলস আছে, ফ্রুটস আছে, এভরিথিং। তো বিভিন্ন ফর্মে বিভিন্ন জিনিস আমাদের বডিতে আসে, তো সেগুলো খাবার থেকে আমরা পাই। একটা জন্মগতভাবে সে একটা স্বাস্থ্য পায়, আর একটা তার খাবার থেকে, সে নিত্যকার খাবার থেকে। এই নিত্যকার খাবারটা তাকে ঠিক মতন খেতে হবে যাতে সে ভবিষ্যতে একটা সুন্দর মা হতে পারে এবং সুন্দর ভবিষ্যতে একটা সন্তান আমাদের পৃথিবীতে দিতে পারে। স্যার, ম্যাডামের কথার সূত্র ধরে একটু জেনে নিতে চাইবো যে এখনও কিন্তু অনেক মা কিশোরী মা হয় এবং একেবারেই তার নিজের যে ডেভেলপমেন্ট তার আগেই মা হয়ে যাচ্ছে এবং এই মানে সচেতনতাটাই তার মধ্যে নেই যে কি খাবার খেতে হবে, বা পরিবার থেকেও আসলে সেই সহযোগিতাটুকু সে পায় না। তো সেক্ষেত্রে আসলে সাপ্লিমেন্টের কোনো সুযোগ আছে কিনা, যদি থেকে থাকে সেই বিষয়ে যদি একটু বলতেন। বাংলাদেশে যে 15 থেকে 49 বছরের মহিলারা রয়েছেন তাদের মধ্যে 72% মতো ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আছে। তাদের মধ্যে 44% জিঙ্কের ডেফিসিয়েন্সি। এগুলো সব কিন্তু মাইক্রোনিউট্রিশন। আয়রন ডেফিসিয়েন্সি 30%-এর মতো। যদি আপনি মাইক্রোনিউট্রিশনের কথা চিন্তা করেন, সবগুলো ডেফিসিয়েন্সি কোনো না কোনোভাবে ওই মার মধ্যে আছে। কার হয়তো ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি, কার জিঙ্কের ডেফিসিয়েন্সি, কার উভয়ের ডেফিসিয়েন্সি। তো এইগুলাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। বাংলাদেশে কিন্তু অ্যাডোলেসেন্ট, আপনি জানেন যে অ্যাডোলেসেন্ট মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে 18 বছরের আগে। যদিও বিয়ের কথা না, কিন্তু অধিকাংশ মেয়ের বিয়ে হয়ে যায় এবং তারা প্রেগনেন্ট হয়ও 20-এর আগে। আমরা বলি 20-এর আগে কোনোভাবে প্রেগনেন্ট হওয়া ঠিক না, তারা প্রেগনেন্ট হয়। এবং এই ক্ষেত্রে কিন্তু নিউট্রিশনের আমি যে সমস্যা বলছি সেটা আরও অ্যাগ্রাভেট করে। দেখেন, একটা শিশু, সে নিজে শিশু, অ্যাডোলেসেন্ট, জাতিসংঘের ভাষায় 19 বছরের নিচে তো সব শিশু। এবং একটা শিশু যদি আরেকটা শিশু তার ভিতরে থাকে তাহলে কি একটা ভয়াবহ অবস্থা। এমনি ম্যালনারিশ, তারপরে আবার আরেকটা শিশু আসলো। তো এই জন্য তার জন্য সাপ্লিমেন্ট ব্যবহার করাটা, সাপ্লিমেন্ট দেওয়াটা খুবই জরুরি হয়ে পড়ে। এই কারণে নর্মাল খাবার আমরা চাই, সুষম খাবার প্রত্যেকে খাক, ব্যালেন্স ডায়েট প্রত্যেকে খাক, কিন্তু তারপরেও দেখা যায় নিউট্রিশনের অভাবটা, মাল্টিপল মাইক্রোনিউট্রিশন যেটা, সেটার অভাবটা কিন্তু পূরণ হয় না এবং সেখানে সাপ্লিমেন্ট দরকার হয়। ধন্যবাদ স্যার আপনাকে। আমি এই পর্যায়ে একটু ম্যাডামের কাছে জানতে চাইবো যে একটা মা, বিশেষ করে গর্ভবতী মা যখন পুষ্টিহীনতায় ভোগে, তার আসলে কি কি কমপ্লিকেশন বা জটিলতা হতে পারে তার এবং তার সন্তানের, যদি একটু বলতেন। আচ্ছা, আসলে প্রেগনেন্সিটাকে আমরা 3টে ভাগে ভাগ করি, তাহলে একটু সুবিধা হয়। যেমন ফার্স্ট ট্রাইমেস্টার, প্রথম 3 মাস, তারপরে এইভাবে আমরা 9 মাস পর্যন্ত নিয়ে যাই। তো ফার্স্ট ট্রাইমেস্টারে যেটা হয়, প্রথম মেয়েরা খুব বমি করে, ওরা খাবার খেতে পারে না, বেশিরভাগই মেয়েরাই, বা যা খাওয়ার দরকার সেটা তাই পায় না। তো এইভাবে তার বডিতে প্রথম থেকে একটা ইমব্যালেন্স হয়। তো এই ইমব্যালেন্সটা বিভিন্ন ফর্মে আসে। যেমন ধরো, বাচ্চার যে তার বডিতে আসলো, সেই বাচ্চাটা তো একটা ডেভেলপমেন্ট থাকবে,
সেই বাচ্চার যে নিউট্রিশনটা পাবে মায়ের তো নাই, ও কম পাচ্ছে। তার মধ্যে প্রথম আমি যদি বলি, অনেক বাচ্চা দেখবা ঠোঁট কাটা, মাথার তালু ফাটা, এই ধরনের কতগুলো বাচ্চা হয়, ওগুলো আর্লি অ্যাবর্শন হয়ে যায়। তো আমাদের 20% বেবি কিন্তু অ্যাবর্শন নষ্ট হয়ে যায়, কারণ মা প্রেগনেন্ট হচ্ছে, বাচ্চা রাখতে পারছে না, সে নিজে নিউট্রিশনের অভাব, তার বাচ্চার অভাব। এইটাতে বেশিরভাগই হয় কোলিনের অভাবে হয়। যেমন একটা ডিম যদি সে প্রতিদিন খেতে পারে, তার কিন্তু অনেকটা কভার করে, কিন্তু তা পায় কি না, খায় কি না, তার অবস্থান কি, সব কিন্তু আমাদের জানা নেই। তো কথা হলো কি, এই যে বিভিন্ন রকম মাইক্রো নিউট্রিয়েন্টগুলো আমাদের অভাব, একটা হলো কোলিন, মনে করো তুমি ডেভেলপ করতে পারছো না, তুমি ক্যালসিয়াম দিতে হবে তোমাকে। তো কোনটাতে ক্যালসিয়াম আছে এমন কোনো খাদ্য মানে বেশি কিছু খেতে হয় না কিন্তু, যেমন শাক সবজি, পালং শাক, পুঁই শাক ইত্যাদি তো আমাদের প্রতিদিন আছে, কিন্তু এর মাঝে কিন্তু আমাদের সব খাবারগুলো আছে। কিন্তু খাবার সময় আমাদের বেঁচে খেতে হবে, যে আমি আর্লি প্রেগনেন্সিতে আছি, আমাকে এটা খেলে পরে আমি এটা পাবো, এই নলেজটাও কিন্তু আমাদের অভাব। এখানে তসলিম ভাই ভালো বলছেন যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো তাদেরকে দিতে হবে, কারণ উনি বুঝে খাক আর না বুঝে খাক, যদি একটা সমতা রক্ষা করে আমরা দিতে পারি, তাহলে কিন্তু সবগুলোই সে পায়। তাছাড়া যেমন আমাদের অনেকগুলো বাচ্চাই দেখবা যে অ্যাবর্শনের পরেও যেগুলো থাকছে, বেশিরভাগ অসুস্থ হয়ে তৈরি হচ্ছে। অনেকে আর্লি বাচ্চা ডেলিভারি করে ফেলছে, মা অতদিন রাখতেই পারে না, বিকজ দ্যার আর সো মেনি ডেফিসিয়েন্সিস ইন দ্য হোল সিস্টেম। তা আমাদের নিউট্রিশন নিয়ে কথা বলা খুব দরকার, আর আমার মনে হয় কোথায় কী আছে এটা আমাদের জানানো দরকার। তা আমাদের সব খাবারই আছে, কিন্তু খাবারগুলো বেছে খেতে হবে, আর খেলে পরে যে বাচ্চার কোন জায়গায় ডেভেলপমেন্টটা হবে এটা আমাদের জানতে হবে। যেমন ক্যালসিয়াম ইজ সো ইম্পর্টেন্ট, এটা কিন্তু ক্যালসিয়াম সব জায়গায় আছে, কিন্তু ক্যালসিয়াম 4 মাস হলে আমরা ট্যাবলেট হিসেবে লিখি, কিন্তু তার আগে তো সব মাকে খাবার থেকে খেতে হবে। তো ক্যালসিয়াম যদি সে রীতিমতন খেতে পারে, ওই বাচ্চাটা কিন্তু স্ট্রঙ্গার হয়, তার দাঁত ডেভেলপমেন্ট হয়, তার বডি ডেভেলপমেন্ট হয়, তার বোন ডেভেলপমেন্ট হয়, এগুলোর নলেজটাও কিন্তু দরকার। উনি যেরকম মাইক্রোনিউট্রিয়েন্ট বাজারে দিতে চাচ্ছেন, আমার মতন কোনো একটা কেউ রেগুলার তাদেরকে বলা উচিত যে এই খাবারে এটা আছে, তোমরা আর্লি পিরিয়ডে গেলে খাবা। তারপর ট্রাইমেস্টার আসতেছে, তখন কি করবে, তারপর কি করবে, আমরা ধীরে ধীরে সবকটাকে জানিয়ে যাব। ধন্যবাদ ম্যাডাম। স্যার, আমি যতদূর জেনেছি যে আপনাদের সোশ্যাল মার্কেটিং কোম্পানিতে সারা বাংলাদেশে এরকম অনেক গুলো ছোট বড় মাঝারি সাইজের ক্লিনিক আছে, যেখানে এই কন্টিনিউয়াসলি এই গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা এবং সাপ্লিমেন্টের কাজ করা হয়, যেটা অ্যাড্রেস করা হয় এবং অ্যাওয়ারনেস তৈরি করা হয়। এই বিষয়টি নিয়ে যদি একটু বলতেন। দেখেন, বাংলাদেশে প্রায় 3 মিলিয়নের মতো বা তার বেশি শিশু জন্মগ্রহণ করে এবং মা প্রেগনেন্ট হয়। আন্ডারওয়েট বেবি, প্রিটার্ম বেবি এর সংখ্যা বাংলাদেশে প্রচুর। এইটা আমরা চাই না, আমরা প্রত্যেকটা শিশু যাতে সুস্থ হয়, এবং যে শিশুটি আন্ডারওয়েট হয় অর্থাৎ সে কিন্তু ম্যালনারিশ, এই 2.5 কেজির নিচে, এই শিশুটি যখন অ্যাডাল্ট হয় তখনও তার নিউট্রিশনের অভাব থাকে, সে হাইপারটেনশনে ভোগে, সে ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা তার মধ্যে বেশি থাকে। আমরা যে এএনসি সার্ভিসটা দিই, 4টা এএনসি সার্ভিস কমপক্ষে আমরা বলি যে প্রত্যেকটা গর্ভবতী মা যাতে ইউনিভার্সালি 4টা কমপক্ষে পায়, বেশি হলে আরও ভালো। এই 4টার সাথে আরেকটা কাজ আমাদের করতে হবে, আমাদের নিউট্রিশন কাউন্সিলিং করা, এবং করে যাতে করে এই যে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট অথবা ক্যালসিয়াম, ওখানে 15টা ইনগ্রিডিয়েন্টস আছে এবং ক্যালসিয়াম, দেখেন প্রত্যেকটার কিন্তু একটা রেজাল্ট আছে। ক্যালসিয়াম কি হবে, ক্যালসিয়াম যদি ঠিকমতো না দেয়, তার যদি অভাব হয়, তাহলে তার মধ্যে হাইপারটেনশন, ওই মার, প্রেগনেন্ট মার হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর বেশি হাইপারটেনশন কিন্তু আপনার তারপরে যে অ্যাক্লামশিয়া অথবা প্রি অ্যাক্লামশিয়া প্রথমে এবং পরে অ্যাক্লামশিয়ার দিকে যেতে পারে। তাহলে দেখেন একটার সাথে একটা কিভাবে ওই বাচ্চার গ্রোথ, যেটা পেটে বাচ্চা রয়েছে, সেই বাচ্চার কিন্তু অস্থিমজ্জা ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রাখে ওই ক্যালসিয়াম। তো এই জন্য আমরা চাই যে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট এবং ক্যালসিয়াম সারা বাংলাদেশে আমাদের যে প্রোভাইডাররা রয়েছে তাদের মাধ্যমে, তারপরে এদের মতো স্বনামধন্য গাইনোকোলজিস্ট আমার পাশে বসা, ওনরা লিডারশিপ দেবে। ওনরা যদি ওনাদের মুখ থেকে এই কথাগুলো আসে, তাহলে অন্য অন্য প্রোভাইডার যারা আছে, মেডিকেল গ্রাজুয়েট প্র্যাকটিস করে ইয়াঙ্গার, তারাও এদিকে আসবে, এবং আমরা এই সম্মিলিতভাবে যদি একটা কম্প্রিহেন্সিভ এএনসি সার্ভিস দিতে পারি, ইনক্লুডিং নিউট্রিশন, মাল্টি নিউট্রিশন, তাহলে বাংলাদেশের গর্ভবতী মাদের স্বাস্থ্যের ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন হবে। আপা, আপনি যদি কিছু। আমি মনে হয় তসলিম ভাই, একটু আমি যেটা বলতে চাই যে আমাদের তো আউটডোর একটা সিস্টেম সমস্ত বাংলাদেশে আছে।
তো ওখানে কি একটা কর্নার আলাদা আপনি করতে পারেন না, জি। যেখানে কি নিউট্রিশন নিয়ে কথা বলবেন? যেমন আমরা মেনোপজ করি, আমরা অন্যান্য সোসাইটিতে আমাদের ভাগ আছে, জি। অ্যান্ড উই হ্যাভ এ কর্নার, ওইখানে সপ্তাহে একদিন, একটাই কর্নার আপনি করেন, সপ্তাহে একদিন আপনি শুধু নিউট্রিশন নিয়ে কথা বলেন। তো সেখানে আউটডোরে যত মেয়েরা আসে বা যারা আসে তাদেরকে আপনারা কাউন্সিলিং করতে পারেন জি। যে এইভাবে আপনি চলবেন, এটা আপনি খাবেন, এই ট্যাবলেটটা আপনাকে দেওয়া হলো, অ্যান্ড দিস ইজ দ্য এফেক্ট লাইক দ্যাট। মানে জিনিসটা একটু ছড়ানো ছিটানো এবং একত্রে হলে গ্রাসরুট লেভেলে যদি কার্যক্রমটা হয় তাহলে ভালো হয়। একদম ঠিক বলেছেন আপা। এই যে নিউট্রিশনের এইটা একটা বড় সড়ো বিষয়, কিন্তু যেটা নিয়ে বাংলাদেশে অত আলোচনা হয়নি, অত নলেজ ক্রিয়েশন হয় নাই, অ্যাওয়ারনেস ক্রিয়েশন হয় নাই, যার জন্য এটাকে অতটা গুরুত্বপূর্ণ মনে করে না। দেখেন, আমার অনেক দুশ্চিন্তা আছে। একটা দুশ্চিন্তা হলো এই এএনসি সার্ভিস, 4টা এএনসি সার্ভিস পাবে বিডিএসএস এ, গত 2 বিডিএসএস এ দেখা গেছে কমে গেছে। আগে 47% ছিল মা পেত, এখন 41। যেখানে এএনসি সার্ভিসই না পায় সেখানে কিভাবে সাপ্লিমেন্ট দেব? ইভেন আগে শুধু আমরা আয়রন ফলিক অ্যাসিড দিতাম, সেই আয়রন ফলিক অ্যাসিডও কিন্তু সব মাকে দিতে পারি নাই, সব মা নিয়মিত আয়রন ফলিক অ্যাসিড পায় নাই। তো আয়রন ফলিক অ্যাসিড তো একটা 2টা উপাদান, এর বাইরে যেগুলা যে ডিসকাশন আমরা করলাম, ভিটামিন ডি এর কথা, ভিটামিন সি, হোয়াট নট, জিঙ্ক, তো এই সার্বিকভাবে মাকে, এই জন্য যেটা আপা বললেন যে কোনো একটা সেন্টার হতে পারে বা কোনো একটা কর্নার হতে পারে যেখান থেকে মাকে পরামর্শ দেওয়া, এই পরামর্শ দেওয়া এবং এটাকে এনশিওর করা সময়ের দাবি, খুবই ইম্পর্ট্যান্ট। যদি সরকারি পর্যায়েও আমাদেরকে সকলকে পৃষ্ঠপোষকতা করা যায় তাহলে ব্যাপারটা খুব সহজেই হোলিস্টিক অ্যাপ্রোচে হতে পারে। ধন্যবাদ স্যার আপনাকে। ম্যাডামের কাছে এই মুহূর্তে যে প্রশ্নটি রাখতে চাইবো, যে যেরকমটা আমরা জানলাম যে এই সকল ডেফিসিয়েন্সি হলে সেকেন্ড ট্রাইমেস্টার বা থার্ড ট্রাইমেস্টারেও কিন্তু ভয়াবহ প্রভাব ফেলতে পারে, তো সেই বিষয়ে আপনি যদি কিছুটা বলতেন আমাদেরকে। আসলে প্রথম থেকেই তো তোমাকে খাওয়াটা ঠিক না রাখলে প্রেগনেন্সি ক্যারি করবে কেমন করে? তো অ্যাবর্শন তো প্রথম দিকে হয়ে গেল, তারপর যে বাচ্চাটা থাকে ওটা কিন্তু আস্তে আস্তে ছোটোই থাকে, অতটুকুন বড় হতে পারে না, বিকজ মাদার ইজ নট গেটিং দ্য নিউট্রিশন। তো এখন আমাদের সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার আস্তে আস্তে ওই সবগুলো এফেক্ট হতে গিয়ে একটা মানে সাংঘাতিক একটা খারাপ অবস্থা দাঁড়ায়। যেমন প্রি এক্লামসের নাম তোমরা শুনেছো, এক্লামসের তোমরা শুনেছো, এরকম জিনিসগুলো কিন্তু এই নিউট্রিশন থেকে আসে। ক্যালসিয়ামটা কম হয়ে গেলেই ব্লাড প্রেশার বাড়া শুরু করো, প্রি এক্লামসিয়া শুরু হলো। প্রি এক্লামসিয়া হয়েছে কি হয়নি তার জন্য তাকে হসপিটালে আসতে হবে, তার ব্লাড প্রেশার দেখতে হবে। এই যে মেন্টাল মেকআপটা, অ্যান্টিনেটাল চেক আপ উনি যেটা বললেন, সেই চেক আপের জায়গায় যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু সে বুঝতে পারতেছে না। তো এই যে অন্ধ হয়ে আমরা আছি, আমাদের অন্ধত্ব বের করতে হবে। তবে আউটডোরটা আলাদা সুন্দর করে মেয়েদের জন্য পরিপাটি করে একটা জায়গা করা উচিত, এবং নিউট্রিশন এবং অ্যান্টিনেটাল কেয়ার, এটা যে রিয়েলি একটা কেয়ার, ওরকম সুন্দর একটা জায়গা করা উচিত। কথাবার্তাগুলো যেন তাদের ভালো লাগে, শুনতে ইচ্ছা করে, আবার আসে। আর আপনারা লিফলেট দিবেন, বাড়িতেই ওরা দেখবে, কিছু নষ্ট করবে, কিছু থাকবে, আলটিমেটলি কিন্তু কিছু না কিছু ব্রেনে আসবে আমাদের। আমার মনে হয় এইভাবে আমরা এটাকে আরও প্রচার, আরও সম্প্রসারিত করতে হবে। জি ম্যাডাম, আপনিও হয়তো একমত হবেন যে এরকম অনেক মায়েরা আছে যারা প্রেগনেন্ট, কিন্তু আসলে সে জানেই না সে কত মাসের প্রেগনেন্সি নিয়ে আছে। তো এখনো কিন্তু এইটারও একটা মানে আমাদের অ্যাওয়ারনেসই নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে, মনে করি যে আমরা অনেকেই আছে দিনে আনে দিনে খায়, সেখানে সে এফোর্ট দিবে, তার আরও হয়তো 1-2টা বাচ্চা আছে, তাকে দেখবে না, সংসার সামলাবে না, সে নিজের চেক আপ করতে হসপিটালে যাবে। তো সেই বিষয়টা আমরা আসলে কিভাবে অ্যাড্রেস করতে পারবো? আসলে ওভার বার্ডেন হয়ে যাচ্ছে মেয়েরা। একটা হলো যে আমাদের পোরনেস ইন এভরি অ্যাসপেক্ট। দেখো, এটা কিন্তু নলেজ, ওর খাবার তুমি কম দিছো কি বেশি দিছো দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু উনি যে একটা বাচ্চা নিয়ে আসছেন আর একটা পেটে আছে, এই যে একটা গ্যাপ দিতে হবে প্রেগনেন্সিতে, এই নলেজটা কিন্তু ওনার নাই। তো নাই বা ওনার ফ্যামিলির নাই। তো আমাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের একটা পার্ট কিন্তু এখানে রয়ে গেছে। আর একটা হলো অ্যান্টিনেটাল কেয়ার, কয়বার কেয়ার নিতে হবে, কোথায় আসলে সে পাবে, আর বাচ্চাটা কোথায় হবে। এই যে প্রতিবার আসতেছে বাচ্চার গ্রোথ ঠিক হচ্ছে, তা কিন্তু বলা হচ্ছে, তার কানেই নিচ্ছে না। তারপর পরবর্তীতে কি হয়ে যাচ্ছে, একটা ম্যালনারিশড বাচ্চা হচ্ছে, যে বাচ্চাগুলো পরবর্তীতে আমাদের মতন জীবনে এসে কোথায় যাবে আমরা জানি না। তো আরেকটা হলো প্রিম্যাচুর বেবি হয়ে যাচ্ছে। আর্লি প্রেগনেন্সিতে অ্যাবর্শন হলো, মাঝখানে কোনো রকম আনলা, শেষে তোমার বাচ্চা হয়ে গেলে ছোটো তার বয়সের তুলনায়। এই যে বিভিন্ন সাইজের বাচ্চা হচ্ছে, ব্রেন ডেভেলপমেন্ট ঠিক হচ্ছে না, তোমার বোন ডেভেলপমেন্ট ঠিক হচ্ছে না। আজকাল ঠোঁট কাটা বাচ্চা আমার প্রায় পাই, আমি কদিন আগে অনেকগুলোকে ট্রিটমেন্ট করে আসছি। তো এগুলো কেন হবে আমাদের? বিকজ উই আর নট অ্যাওয়ার অফ আওয়ার ওন হেলথ। আর যেটা মাইক্রোনিউট্রিয়েন্ট, তো পরে ম্যাক্রোনিউট্রিয়েন্টই আমরা খাই না।
তারপরে তো মাইক্রো আসবো। তবে এসএমসি অনেক কাজ করছে, তাদের কিন্তু গ্রাসরুট লেভেলে অনেক অনেক ওয়ার্ক আছে, আমি দেখেছি। আমি অনেক দিন ধরে এদের সম্বন্ধে জানি এবং গেছিও। তো সেইখানে এসএমসির একটা আলাদা ব্যানার করতে পারে যে এখানে সমৃদ্ধ খাদ্য দেওয়া হয় বা ওষুধ দেওয়া হয়, এরকম একটা লিফলেট যদি থাকে তাহলে মনে হয় আকর্ষণ করতে সুবিধা হবে। তা আমি যেটা বলতে চাচ্ছি, আউটডোর তো একটা আলাদা জিনিস, কিন্তু অ্যাজ এ হোল কান্ট্রিতে আপনাকে এটাকে প্রচার করতে হবে যে আপনারা এখানে আসলে প্রেগনেন্সি সম্পর্কে সব জানতে পারবেন। তো পরবর্তী কথাটা কোথায় সে ডেলিভারি করবে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। তো সে যদি তার বাড়িতে বসে ডেলিভারি করে আর পরে যদি একটা প্রবলেম তৈরি হয়, সেটা ম্যানেজ করবো কেমন করে আমরা? কাজে কোথায় কখন বাচ্চা নেবে, কতটা ইন্টারভ্যালে নেবে, তার ডেলিভারি কোথায় হবে, পোস্ট টার্মে সে কেমনে থাকবে, এই সবগুলো একটা প্ল্যান্ড ওয়েতে যদি আমরা আনতে পারি, আমার মনে হয় এসএমসি পারবে। উইথ দ্য ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড উই পিপল উই ক্যান ওয়ার্ক টুগেদার। আমরা আশা করছি এবং অবশ্যই যদি গাইনোকোলজিস্ট যে সোসাইটি আছে তাদের অনেক দিনের পৃষ্ঠপোষকতা রয়েছে আমি যতদূর জানি যে এসএমসির সাথে, তো আশা করা যায় গভর্নমেন্টেরও যদি প্রপার সহযোগিতাটা পাওয়া যায় অনেক দূর যাওয়া যাবে। কারণ এই কমিউনিকেশনসগুলো আসলে দোরগোড়ায় পৌঁছে দিতেও যথেষ্ট অর্থনৈতিক বিষয়গুলো আমাদের হয়তো চিন্তার বিষয় রয়েছে। তো স্যার, আমি এই পর্যায়ে একটু জেনে নিতে চাইবো আপনার কাছে যে আপনাদের যে এমএনএস প্রজেক্টটা রয়েছে আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টের বা সার্ভিসের, সো এই জায়গাটা আসলে আপনারা কিভাবে অ্যাড্রেস করছেন এবং কিভাবে সহজভাবে মানুষের নিকট পৌঁছে দিচ্ছেন? জি, আমি সেইখানে যাব তার আগে আপা যে কথাগুলো বললেন ইজ ভেরি, আমি শুনছিলাম, মন দিয়ে শুনছিলাম এবং খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশে 72% সার্ভিস প্রেগনেন্সি রিলেটেড ইজ কামিং ফ্রম প্রাইভেট সেক্টর। কিন্তু প্রাইভেট সেক্টর, এই যে আপা যখন প্রাইভেট প্র্যাকটিস করেন, অন্য অন্য গ্রাজুয়েট ডক্টর, মেডিকেল গ্রাজুয়েট, গাইনোকোলজি যখন প্রাইভেট প্র্যাকটিস করেন, এরাই এই 72% কিন্তু করেছে। তো এটা একটা বিরাট দিক যে অর্ধেকেরও বেশি সার্ভিস আসে প্রাইভেট সেক্টর থেকে। আমরা নিজেরাও প্রাইভেট সেক্টর, আমরা অভিযান যারা আছেন বিশেষ করে গাইনোকোলজি অ্যাসোসিয়েশনের সাথে নিবিড় সম্পর্ক আছে আমাদের, কিন্তু আমরা কালেকটিভলি চেষ্টা করতেছি বাংলাদেশে গর্ভবতীদের স্বাস্থ্যের অবস্থা উন্নয়ন, গর্ভবতীদের পুষ্টির অবস্থা উন্নয়ন, তারপরে আমাদের LARC লং অ্যাক্টিং রিভার্সেবল কন্ট্রাসেপশন আমরা একসাথে চেষ্টা করছি বাংলাদেশে সেটার ব্যবহার বাড়ানো এবং সাহায্য সহযোগিতা করে কিভাবে এটাকে ইউটিলাইজেশন বাড়ানো যায় সেই দিক থেকে। আরেকটা দিক আপনি যেটা বললেন যে এসএমসি মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট যেটা করেছে, এটা আসলে এসএমসি করে না, এটা কিন্তু WHO, ইউনিসেফ এরা সম্মিলিতভাবে প্রচেষ্টা, এবং ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে ইউনিসেফ ইভেন বাংলাদেশেও কিছু পকেটে তারা ইমপ্লিমেন্ট করছে এবং এসএমসি ন্যাশন ওয়াইড এটাকে রোল আউট করেছে। এসএমসি চায় যে বাংলাদেশের প্রতিটা প্রেগনেন্ট মা তারা একদিকে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট পাবে, আর একদিকে ক্যালসিয়াম ট্যাবলেট, ইন এডিশন যে 4টা ANC সার্ভিস, এবং আপা যে একটু আগে বললেন ইনস্টিটিউশনাল ডেলিভারি। এইটাই আমরা চাই প্রত্যেকটা প্রেগনেন্ট মার ক্ষেত্রে এটা ঘটুক। এটা ঘটলেই কিন্তু প্রেগনেন্ট মাদের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন হবে, শিশুদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হবে, যারা অনাগত শিশু জন্মগ্রহণ করবে। এসএমসি তার নিজস্ব ব্যবস্থাপনায় চেষ্টা করছে বাংলাদেশে 120টা উপজেলায় আমরা যাতে করে ANC সার্ভিসটা পায় এবং এই মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট পায়, সেজন্য আমরা ANC সার্ভিসটাকে ত্বরান্বিত করেছি এবং ANC সার্ভিস কিন্তু আমরা দিচ্ছি। প্লাস আমাদের প্রায় 13,000 ব্লু স্টার প্রোভাইডার রয়েছেন, আমরা বলি নন গ্র্যাজুয়েট মেডিকেল প্র্যাকটিশনার, তাদেরকে ট্রেনিং দিয়েছি যাতে করে তারা প্রেগনেন্সি কেয়ার একটা সার্ভিস দেয়। কেন একটু আগে আমি বলেছি যে 41% রেস্ট যে রিমেনিং একটা বিরাট অংশ তারা কিন্তু 4টা ANC সার্ভিস পাচ্ছে না, হোক না তারা গ্রাজুয়েটের কাছে অথবা নন গ্রাজুয়েটের কাছে, অ্যাটলিস্ট সেবাটা পাক। তো আমরা এই প্রক্রিয়া করছি। আমাদের সাথে রয়েছে অভিযান যারা রয়েছেন, গাইনোকোলজিস্ট রয়েছেন, আমরা সম্মিলিতভাবে এই প্রচেষ্টাটা চালাচ্ছি বাংলাদেশে। আমরা গাইনোকোলজিস্টরা তো সবসময় করিয়ে আসছি, আমাদের কাজই হলো এটা। আর এসএমসি এখন আমাদের সাথে আসছে, কিন্তু আমি বলতে চাচ্ছি হোয়াই নট ফ্যামিলি প্ল্যানিং। কারণ ফ্যামিলি প্ল্যানিং সেন্টার কিন্তু অনেক আছে আমাদের, দে আর মানে স্লিপিং, আমার যেটা মনে হচ্ছে এখন খুব একটা বলতে শুনতে পারি না। তো ফ্যামিলি প্ল্যানিং সেন্টারগুলোকেও কিন্তু আমরা উজ্জীবিত করতে পারি, এবং এখানে আমরা সবাই আছি। ফ্যামিলি প্ল্যানিং কিন্তু গাইনোকোলজিস্ট আছে, গাইনির লোক আছে, আর ওনাদের লোকও আছে। আরও গ্রাসরুটে আমি গিয়ে দেখেছি, আমি বহু জায়গায় বাংলাদেশে ঘুরেছি, আমি অনেক তৈরি করেছি। তো
তো ওখানে হয় কি ওদের একটা আলমিরা আছে আলাদা, বুঝছেন, আর বসার জায়গা আলাদা। ওই আলমিরার মধ্যে ওদের ব্লাড প্রেশার ইনস্ট্রুমেন্ট থাকে। যখন আমি যাই ভিজিট করতে, বাসা থেকে ডেকে এনে আলমিরা খুলে তখন ব্লাড প্রেশার ইনস্ট্রুমেন্ট বের করে। তাহলে দিস ইজ নট দ্য ওয়ে হলো তাকে থাকতে হবে এবং তাকে ফুল টাইম সার্ভিস দিতে হবে একটা টাইম পিরিয়ডে। তা আমার মনে হয় আপনাদের সব ঠিক আছে, আমাদেরও সব ঠিক আছে, কিন্তু সুপারভিশনটা আরেকটু বোধহয় রেগুলার করতে হবে এবং ওদেরকে আরও মোটিভেট করতে হবে। দিস ইজ ইউর জব, ইউ হ্যাভ টু ওয়ার্ক লাইক দিস। তাহলে মায়েরা যাবে কোথায়? আসলো পেলো না, তাতে তো আমাদের লাভ হলো না। এত ইনভেস্টমেন্ট, এত মানুষের ডিভোশন, তাহলে সেই জায়গাটাকে যখন নাকি আমরা চাই যে কেন্দ্রীভূত করে একটা সুন্দর প্রোডাক্ট বের করব, তো উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, এবং আমাদেরকে ওদেরকে আরও ট্রেন আপ করতে হবে। এটা আমার বক্তব্য। আপার কথা রেস ধরে বলতে পারি, দ্যাটস টু সাইড, ডিমান্ড সাইড অ্যান্ড সাপ্লাই সাইড। আপনার যদি ডিমান্ড সাইড থাকে কিন্তু সাপ্লাই সাইড ঠিক মতো রেডি না থাকে, তাহলে ওই যে বললো যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট নাই বা কোনো, তাহলে তো আর সার্ভিসটা হবে না। আবার সার্ভিসের জন্য আমি রেডি আছি কিন্তু ডিমান্ড নাই, তাহলে তো হবে না। এই দুইটারই সম্মিলিত প্রচেষ্টা, সম্মিলিত কম্বিনেশন। আর আসলে এই পরিকল্পিত গর্ভধারণ থেকে শুরু করে এই মাদের গর্ভকালীন যে পুষ্টিটা, সেটা তো অ্যাড্রেস করতেই হবে। পাশাপাশি মায়েদেরকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য এই ছোট ছোট কর্নারগুলোতে আসলে আমাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে, যাতে ওই ব্রেস্ট ফিডিংয়ের থ্রুতে একটা বাচ্চা তার সার্বিক পুষ্টিটা পায়। তো এই জায়গাগুলোকে অ্যাড্রেস করে কি করে আমরা এই মাইক্রোনিউট্রিয়েন্টগুলোকে তাদেরকে ঠিকমতো এনশিওর করতে পারি তারা যেন পায়, এবং পরবর্তীতে তার এবং তার নবাগত সন্তান যেন উপকৃত হয়, এই বিষয়টি যদি একটু বলতেন। আমার এতে একটা ওয়াইড রেঞ্জের কথা তোমার, কারণ মা তো নিজেই এডুকেটেড না। ওর বয়স 19 না হতেও প্রেগনেন্ট হয়েছে 18 বছর বা তারও আগে সে প্রেগনেন্ট হয়ে গেল। তো প্রেগনেন্ট হওয়ার পরে যে আরেকটা বাচ্চা কখন নিবে, যে একটা প্ল্যানিং, যে কয়টা বাচ্চা নিব আমি জীবনে, আমি 2টা নিব না, 1টা নিব না, 5টা নিব, এই ধরনের মেন্টালিটি তার মধ্যে গ্রো করে নাই। তার আগে বাচ্চাটা মানে বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ে হওয়ার পর প্রেগনেন্ট হচ্ছে, তারপর প্রেগনেন্সি একটা বাচ্চা 6 মাস বুকে দুধ খাচ্ছে, তখন সে আবার প্রেগনেন্ট হচ্ছে। তো এইখানেই তো আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের কমন ফোরামে আসতে হবে। যেমন আমি গাইনি কাজ করি, যেমন উনি এসএমসির জন্য নিউট্রিশন দিচ্ছেন, ফ্যামিলি প্ল্যানিংকেও সে একইভাবে আসতে হবে। কারণ ফ্যামিলি প্ল্যানিং না হলে ওর মাথায় বুদ্ধিই তো আসতেছে না যে আমি বাচ্চা 3টা নিব না 5টা নিব। শি ইজ গেটিং প্রেগনেন্সি ইচ অ্যান্ড এভরি টাইম। আর এতে হচ্ছে কি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতেছে তাদেরও কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে না, কারণ ওরা মেল নারিশড হচ্ছে, আন্ডার নারিশড হচ্ছে, প্রিম্যাচিউর হচ্ছে, তারপর আস্তে আস্তে বড় হচ্ছে। বড় হয়ে দেখো আমাদের দেশের এখন অবস্থা, আমরা আস্তে আস্তে কেমন যেন একটু মনে গর্তের মধ্যে চলে যাচ্ছি। সো উই হ্যাভ টু কাম ফরওয়ার্ড, এবং আমাদের এইগুলা সম্বন্ধে সচেতন হলে, আমার মায়েরা, আমার ভাইয়েরা সবাই যদি আমরা সচেতন থাকি, উইল হ্যাভ ডেফিনেটলি এ গুড নেশন। তো মানুষের ইচ্ছেই তো একটা গুড নেশন তৈরি করবো বলেই তো আমরা আজকে পর্যন্ত আসছি। আমি আশা করি আমরা পারব। জি, ধন্যবাদ ম্যাডাম। স্যার, একেবারে কাছাকাছি সময়ের শেষ করার দিকেই আমরা এগোচ্ছি। যদি একটু বলতেন যে এই যে আপনাদের ফুল কেয়ার প্রজেক্টটা যেটা আছে, মানে নামেই ফুল কেয়ার, মানে পুরোটা এনশিওর যেতে হয়, তো এই বিষয়টি নিয়ে আসলে আপনার আর কি কাজ করার ইচ্ছা আছে বা সামনে কোথায় দেখতে যাচ্ছেন, এই বিষয়টিকে যদি বলতেন। দেখেন, আমার সব থেকে বড় কনসার্ন হলো গ্রামে সেই অ্যাডোলেসেন্ট প্রেগনেন্ট মেয়েটি, যে বয়সে এখনও শিশু অথচ সে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, এবং এর বিভিন্ন কনসিকুয়েন্স, তার একটা বাচ্চা হয়ে যাচ্ছে, তারপর ফ্যামিলি ব্রেক হচ্ছে অনেক সময়, কেন ওর ম্যালনারিশ হয়ে যাচ্ছে, ও হয়তো ফিজিক্যালি অনেক প্রবলেমের মধ্যে ভুগতেছে। তো এই সমস্যাগুলো আমাদেরকে সমাধান করতে হবে। এই সমাধান করতে হলে প্রথমে কি সারা কমিউনিটিতে অ্যাওয়ারনেস ক্রিয়েশন হবে। দেখেন, একটা 18-এর আগে বিয়ে হওয়াটা কিন্তু আইনগত অপরাধ, দণ্ডনীয় অপরাধ। তো এই যে একটা সমস্যা, এই সমস্যাটাকে প্রথম দূর করতে হবে, যে অ্যাডোলেসেন্টের বিয়ে না। আমরা বলি 18, 20, 35 দিন, 18 বছরের আগে বিয়ে না, 20-এর আগে কোনো সন্তান না, 2 সন্তানের মধ্যে, এই একটু আগে আপা বলতেছেন ফ্যামিলি প্ল্যানিং, বারবার কিন্তু উনি ঘুরে ফিরে ফ্যামিলি প্ল্যানিং, এই যে 3 বছরের মধ্যে আর সন্তান না। আবার 35-এর মধ্যেও যদি কমপ্লিট না করে ফ্যামিলি, সেখানেও কিন্তু দেখা যায় যে এইগুলার যদি নন কমপ্লায়েন্স হয়, ব্যথায় হয়, তাহলে দেখা যাবে সেখানে মাতৃমৃত্যু বেশি, সেখানে শিশু মৃত্যু বেশি। আমাদের মতো ডেভেলপমেন্ট উন্নয়ন সহযোগী আছে, তারা এগিয়ে আসা উচিত, তারা বেশি সবাই। ইট শুড বি এ কনসার্টেড এফোর্ট, সম্মিলিত প্রচেষ্টা, তাহলেই আমরা সমাধান করতে পারবো মনে হয়। জি, অবশ্যই ম্যাডাম, আপনি কিছু বলবেন?
না, আমার তো মনে হচ্ছে সবচেয়ে আগে দরকার হলো আমাদের মানসিক ইচ্ছা। আমরা যদি সবাই মিলে ইচ্ছা করি, পারবো না কেন? না পারার তো কোনো কারণ নাই। আর মেয়েদের এডুকেশন জায়গাটাকে আগে এডুকেশন কমপ্লিট করতে হলে অ্যাটলিস্ট স্কুল গোয়িং বাচ্চা যেন বিয়ে না হয়, এইটুকুন কথা তো আমরা বলতেই পারি। এখন তো আমরা সবাই এডুকেটেড। তো এডুকেশন যদি থাকে, সেই মেয়ে বুঝবে যে সে বাচ্চা কখন নিবে কখন নিবে না। আর হলো ফ্যামিলি প্ল্যানিংয়ের রোল কিন্তু অনেক। আপনি নিউট্রিশন দিচ্ছেন, কিন্তু ও যদি ওইটুকু না বোঝে তাহলে হবে কেমন করে? তা আমার মনে আছে আপনাদের জন্য একবার আমি আমেরিকায় গিয়েছিলাম, উই হ্যাড সাম আইডিয়া, এবং এখন আমাদের চলতেছে সেই সব। যেমন কপারটি 10 বছর মেয়াদি আছে, 5 বছর মেয়াদি আছে, এটাতে ইজিলি আপনি ইনসার্ট করে দিলেন, সে ক্যান গো অন। তো এই ধরনের জিনিসগুলো যদি হাতের গোড়ায় পাওয়া যায়, আর মেয়েটা যদি প্রেগনেন্সিটা ডিলে করতে পারে, তো বাই দিস টাইম তার হেলথটা ভালো হবে, তার যে নবজাতক বাচ্চাটা সেটাকে সুন্দর করে তৈরি করতে পারবে, এবং আমাদের দেশটা তখন অনেক উপরে চলে যাবে। আমাদের মেন্টালিটি তখন এত পুর থাকবে না। তা আমি মনে করি আমাদের এডুকেশন নাম্বার 1, নাম্বার 2 হলো আমাদের হেলথ, আর নাম্বার 3 হলো আমাদের সম্মিলিত প্রচেষ্টা। এই সবাই যদি আমরা এক থাকি, আমরা পারবো, অবশ্যই পারবো। আপনাদের দুজনকে আসলে অনেক অনেক ধন্যবাদ চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের আজকের আয়োজনে কিছু দিয়েছেন। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন এসএমসি নিবেদিত গর্ভকালীন পুষ্টি সেবা। আমরা আসলে কথা বলছিলাম যে কি করে গর্ভবতী মায়েদের পুষ্টির বিষয়টা নিশ্চিত করা যায়, যাতে তার নবাগত সন্তান সেও পুষ্টিহীনতায় না ভোগে। আশা করি আমাদের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আমাদের পরবর্তী আয়োজনে অন্য কোনো বিষয় এবং বিশেষজ্ঞদের নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলের সঙ্গে থাকুন।